আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা, খুকি আজকে একটা ভিডিও দিল। এই ভিডিওর আগা মাথা মানে সে যে কি বুঝাইতে চাইলো আর সে কি বলে গেল সে নিজেও মনে হয় জানে না। সে ওই শারমিন যে গতকাল ভিডিওটা দিয়েছিল এবং সেখানে সে তাকে যেটা কি বলে তাকে নিয়ে যে মানুষ ভুল ভাবতেছে, মানে তার শ্বশুরবাড়ির লোকজন বা সাবিনা যেটা দর্শকদের বলছে, সেইটাকে সে আসলে ক্লিয়ার করার জন্য সে আমাদেরকে কিছু কথা বলেছে যে সে তার মানে দেবরের কি বলে এটাকে, দেবরের বাড়ি তোলার সেখানে সে টাকা দিয়েছে। এইটাই খুকির একদম একদম অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। এখন আমি আসলে প্রথম দিকে বলছিলাম যে খুকি ভালো, হ্যাঁ খুকি ভালো, অবশ্যই খুকির মতো হওয়া খুব মুশকিল, কিন্তু কথা হচ্ছে খুকি এইসব ছোটোখাটো জিনিস গায়ে লাগালে তো হবে না। একে তো এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা খুকি বলুক, দর্শক আপনারাও বলবেন যে এই যে খুকির হাজব্যান্ড বাড়ি, ওদের যে বাড়িটা তুলতেছে, মুখ্য ভূমিকায় আছে হচ্ছে গিয়ে মিজান। এই মিজান যদি কাজ না করতো, মিজান যদি এরকম বড়টা ভাদাইম্মার মতো শাহিনের মতো যদি বসে থাকতো, খাইতো, ঘুমাইতো, তাহলে কি খুকি কোনো দিনও এই লোককে ভাত দিত না? খুকি কি এত ভালো থাকতো না? তাহলে খুকি যেখানে নিজে সেই জিনিসটা ফেস করে নাই, যদি আজকে খুকির হাজব্যান্ডও এরকম ভাদাইম্মা হইতো, কাজকর্ম করতো না, তারপরে খুকি এত ভালো, তাহলে খুকি তার ভাসুরের বউয়ের বিপক্ষে কথা বলতে পারতো। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে টোটালি এরকম যে ভাদাইম্মা শাহিন আর মিজান দুইজন দুইটা মানুষ। এই মিজান আজকে যদি বাড়ি তোলাতে মিজান যদি হেল্প না করতো, তাহলে ওদেরকে একজন লোক রাখতে হতো, ওদেরকে বাড়তি টাকা দিতে হতো। সেই বাড়তি টাকাটা পুরাই বাঁচায় দিচ্ছে কিন্তু মিজান নিজে 24 আওয়ার্স এই বাড়ির পিছনে খাটতেছে। এই বাড়িটা পুরাই মিজানের পরিশ্রমের উপরেই কিন্তু দাঁড় হচ্ছে। হ্যাঁ, খুকি ভিডিও করে টাকা এদিক সেদিক থেকে মানে করতেছে, মানে জোগাড় করে বিল্ডিংটা দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছে। মানে দুইজনের অবদান বাড়িটা তোলার পিছনে, ঠিক আছে? দুইজন যদি পরিশ্রমী না হতো তাহলে কিন্তু জিনিসটা আগাইতো না। তো এক্ষেত্রে শারমিনের ব্যাপারটা হয়ে গেছে যে শারমিনের হাজব্যান্ড শারমিনকে সাপোর্ট দেয় না। হতে পারে যে কোনো কারণেই হোক, ওই লোকটাই ওই রকম। এমন না যে শারমিন দেখতে কালো, শারমিন দেখতে ভালো না, সেই জন্য না। তার তো একটা সুন্দর বউ ছিল রেশমা, এর আগে রেশমা তো অনেক সুন্দরী ছিল। তাহলে রেশমা কেন চলে গেল? সমস্ত কিছুর পিছনে হচ্ছে এই লোকটা খুব একটা কাজকর্ম করে না। আর সাথে আছে হচ্ছে কোহিনুর বেগম। অবশ্যই এই যে সম্পর্কটা, বড় ছেলের সম্পর্ক যে নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে মেইন ভূমিকা হচ্ছে কোহিনুর বেগমের। কারণ কোহিনুর বেগম নিজের ছেলেকে কোনো রকম কোনো মানে করে না, কি বলে এটাকে, প্রশ্রয় দেয় ছেলেকে। হ্যাঁ, একটা ছেলের বউ, দুইটা বাচ্চা হইছে, বাচ্চাগুলিকে নিয়ে সে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, ইনকাম করতেছে, মেয়েটা পড়াশোনা করতেছে, ঠিক আছে? সেখানে কোহিনুর বেগমের না কুচু তাকে কেন এই কথা বলা হয়েছে? অবশ্যই তাকে কথাটা বলবে, কারণ ছেলে যেখানে নিজে ইনকাম করে না, ছেলে আশা করে যে বউ ইনকাম করে শ্বশুর শাশুড়িকে খাওয়াবে। খুকি কি খাওয়াচ্ছে? খুকি কি নিজে ইনকাম করে ছেলে তার শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে না তো? তাহলে খুকি কেন মাঝখান দিয়ে এসে নাক গলায়, যেখানে খুকির হাজব্যান্ড নিজে বাড়িটার পিছনে প্রচুর কাজ পরিশ্রম করতেছে, সেখানে সে তার ভাসুর যেখানে দেখতেছে আকাইম্মা একটা লোক কোনো কাজ করে না, সেখানে সে যেখানে তার সাপোর্ট দিবে, মানে যদিও জায়ের মধ্যে সম্পর্ক ভালো থাকে না বলে লাভ নাই, কিন্তু তারপরেও নাক গলানো উচিত না। সে এসে বলতে চাচ্ছে যে 30,000 টাকা দিয়ে খুব, আবার সোশ্যাল মিডিয়া এসে বলতেছে। হ্যাঁ, তো সেই মহিলা কেন বলছে? সেই মহিলা কথাটা যেহেতু আসছে যে শ্বশুর শাশুড়িকে টাকা দেওয়া নিয়ে তাকে কথা শুনেছে, সেজন্য সে বলছে যে হ্যাঁ আমি তো দিছি, যার কারণে তাকে কথাটা বলতে হয়েছে। আর কেন বলবে না? যেখানে খুকি বারবার আইসা সোশ্যাল মিডিয়া সব বলে দিচ্ছে, তার ননদরা তাকে হেল্প করছে, হেল্প করছে, সে হেল্প করছে, তাহলে বললে অসুবিধাটা কি? 30,000 টাকাই দেখ, যতটুকুই দিছে তো, তাই না? 30 লাখ টাকা হইলে বলতে হবে, 30,000 টাকা বলতে হবে না, এমন তো কোনো কথা নাই।
তো আসলে এই জিনিসটা আসলে ঠিক হচ্ছে না। আর শারমিন যদি স্ট্রংলি যদি আসলে এই ব্যাপারটাতে রুখে না দাঁড়ায়, এই যে তার হাজব্যান্ডকে নিয়ে তার এত সমস্যা, তার হাজব্যান্ডকে নিয়ে তার এত রকমের প্রবলেম, এত রকমের তার কমপ্লেন, সেখানে আবার তার হাজব্যান্ড তার বাড়িতে চলে আসতেছে, তাহলে আসলে কি লাভ? এই যে বারবার আসা যাওয়া দেখা যাবে শারমিন আবার আরেকটা বাচ্চা পেটের মধ্যে নিয়ে নিছে। তো আসলে আলটিমেটলি এগুলি করে লোক হাসায় ভিউজ কামানোর কোনো মানে হয় না, আমার কাছে মনে হয় না এর কোনো ভ্যালু আছে। আর অন্যদিকে তিশার ভিডিও দেখলাম, তিশার ভিডিও থেকে তো মারাত্মক কথা শুনলাম যে বাপ্পি নাকি বলছে, তুই তো কারি করে বাপ্পি, যে তুই তো তোর জন্য রান্না করছিস, লবণ বেশি হলে বলে তুই তো তোর জন্য রান্না করছিস, আমার জন্য রান্না করিস না। বাট বাপ্পি যে কথাটা বলে এই কথাটার সাথে আমি 100% সহমত। কারণ আমি দেখছি যে যখন ঢাকার বাসা থাকতো তখন বাপ্পি বারবার বলতো তিশাকে যে ও মানে ঝাল দিতে না, মরিচ দিতে না, কারণ বাপ্পি খেতে পারে না। কিন্তু তিশা কিন্তু কোনো কথা শুনতো না, তিশা কিন্তু জোর করে মরিচের গুঁড়া দিত, কাঁচা মরিচ ডোলে ডোলে কেটে কেটে দিত। এই কথাটা তো সত্যি যে আসলে সে তার হাজব্যান্ড খাক এটা সে চায় না, সে নিজের জন্যই রান্না করে, নিজের উদরপূর্তি করার জন্য সে রান্না করে। এতে কিন্তু বাপ্পি কোনো ভুল বলে নাই, কথাটা কিন্তু সঠিক। তো ওই যে আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, বাপ্পি হচ্ছে ওই যে বাপ্পি নিজেও জানে তার বউ তার জন্য কতটুকু করে, ঠিক আছে। একটা সময় আমি দেখছি তিশাকে, যখন ওরা খুব গরিব ছিল, তিশা কিন্তু বাপ্পিকে বিছানায় শোয়ায় শোয়ায় ভাত খাওয়াই দিত। আর এখন সেই তিশা স্বামীকে মুখে তুলে খাওয়া দাওয়া দূরের কথা, স্বামী কি খাবে সেই অনুযায়ী সে রান্না করে না, কারণ 2টা পয়সা ইনকাম করে আজকে তিশা। তিশা যখন ইনকাম করতো না, তিশার যখন 1 পয়সাও ছিল না, তখন তার স্বামীর প্রতি ভালোবাসা ছিল, আর ভালোবাসা ছিল বলে কিন্তু বাপ্পি এই মূর্খ নোংরা মহিলার সাথে আটকাই গেছিল। আর শুধু যে তিশা নোংরা ছিল বলে মানে তিশার ভালোবাসা যে আটকাই গেছে তা না, তিশা বাপ্পি যে নোংরামিগুলি করতো তার চোখের সামনে করতো, সেগুলিকে তিশা প্রশ্রয় দিত। এবং বাপ্পি যে তিশা নোংরামি করতো সেটা বাপ্পি প্রশ্রয় দিত, বাপ্পি যে নোংরামি করতো সেটা তিশা প্রশ্রয় দিত। যার কারণে এরা একজন আরেকজনকে ছাড়ে না, কারণ এরা একজন আরেকজনের পরিপূরক। জানি না কথাটা ঠিক বলছি কিনা, মানে হয় না যে রতনে রতন চিনে, এরকম আর কি, দুইজনই একই রকম, যার কারণে এরা একসাথে আছে, টিকে আছে, ঠিক আছে। কিন্তু ওই যে ভিতরে হচ্ছে ওই রকম। তবে বাপ্পি যে কথাটা বলছে এটা ঠিক, আমি আপনাদেরকে যেটা বললাম সেটাও ঠিক। প্রথম থেকে আমি ভিডিওগুলো দেখছি তিশা যখন ইনকাম করতো না, বাপ্পিরা যখন খুব গরিবী হালে ছিল, বাপ্পি 2টা টাকা ইনকাম করতো, তখন কিন্তু তিশা বাপ্পিকে মুখে তুলে খাবার খাওয়াই দিত। হ্যাঁ, এরপরে যখন তিশা ইনকাম করা শুরু করছো তখন দেখছি যে তিশা বাপ্পি মরিচ খাইলো নাকি কি খাইলো আই ডোন্ট কেয়ার, সে নিজের মতো করে রান্না করতো। তো ওই দিক থেকে বাপ্পির জন্য তো খুবই ঝামেলা হয়ে গেছে। এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রেই, মেয়েরা যখন ইনকাম করা শুরু করে, হ্যাঁ, তখন মেয়েরা একটুখানি অন্যরকম হয়ে যায়, সেটা বিভিন্ন কারণেই হতে পারে। আর ওইদিকে তিশা একদল পোলাপান নিয়ে যা করতেছে আমি দেখলাম পাপিয়ার ভিডিওতে, একজন রীতিমতো পাপিয়াকে থ্রেট দিছে, হ্যাঁ, যে আপনার মেয়েটার নাম যেন কি আমি ভুলে গেছি, আপনার মেয়ে যদি নোংরা তিশার সাথে ভিডিও বানায় আপনার ভিডিও দেখা বন্ধ করে দিব। চিন্তা করতে পারেন যে লোকজন তিশাকে কতটা ঘৃণা করে, কিন্তু ঘৃণা করার পরেও কিন্তু তিশাকে দেখতে যায়, বুঝতে পারছেন? তো এই হচ্ছে কি অবস্থা। তো পাপিয়া সেই ইয়েতে কোনো রিয়াক্ট করে নাই। পাপিয়ার কি যায় আসে, পাপিয়া জানে যে ওই তিশারে যেমন নোংরা বলে লোকজন ভিউজ দেয়, আমারও এরকম থ্রেড দেওয়ার লোকজন কেউ না কেউ আমার ভিডিও দেখবে। 5-10 হাজার, ধরেন 3-4 হাজার ভিউ যদিও হয়, তাও তো টাকা ইনকাম হবে প্রতিদিন ভিডিও দেওয়ার পরে। তো আই ডোন্ট কেয়ার আর কি, বুঝতে পারছেন, এরকম আর কি। কারণ তিশাকে তো আর সে মানা করতে পারবে না যে না আমার মেয়ের ভিডিও করতে দিতে পারবো না, কারণ একই এলাকায় থাকে, আবার তিশার মাধ্যমেই তার জার্নি শুরু হয়েছে, ইনকাম জার্নি। তো সেখানে তো সে তিশাকে কোনোভাবেই বাদ দিতে পারবে না। আর আরেকটা জিনিস আমি বারবারই বলি যে তিশা যেভাবে তানকে সবার সামনে অপমান করে একদমই ঠিক না, স্পেশালি ক্যামেরার সামনে এবং এতগুলো মানুষের সামনে সে বারবার তার ছেলেকে অবিশ্বাস করতেছে। অবিশ্বাস হলেও সামনে বলা উচিত না, পিছনে গিয়ে হয়তো তার ছেলেকে বুঝাইতে পারে যে বাবা তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, এটা তুমি ঠিক করো নাই, বা এই গাছের আমটা তোমার পারা ঠিক হয় নাই। কিন্তু এতগুলো মানুষের সামনে এইভাবে কথা বলা ঠিক না। আমরা আসলে অনেকেই আছি, আমরা দিক বিদিক শূন্য হয়ে যায়, আমরা আসলে বুঝতে পারি না যে আমরা আসলে
কি বলতেছি আর কি বলতেছি না। তো এই হলো গিয়ে অবস্থা আর কি, তিশার অবস্থা দেখলাম। আর অন্যদিকে রাজ আর শারমিনের নতুন নাটক শুরু হয়েছে। প্রথমে তো নিয়ে শুরু করলো, ওই যে তাদের কি বলে এটাকে, টাইটেলে খেলা শুরু হইলো ভিউজের জন্য, কারণ তাদের দেখানোর কিছু নাই আর, দেখানোর কিছু নাই, সেজন্য টাইটেল দিয়ে দেয়। টাইটেলে গিয়ে লোকজন তাদের আঙ্গা বাঙ্গা সাঙ্গা দেখে, মানে খুব বিরক্তিকর। ওই সোফার মধ্যে রং লাগাইতেছে, শুধুমাত্র টাইটেলে দিচ্ছেন, কথা না বলে পারলাম না, বাধ্য হলাম, কিন্তু আসলে কিন্তু কিছুই বলে নাই। কিন্তু তাদের এই সমস্ত ফালতু ঘরের জিনিসের কি করছে এগুলো দেখার জন্য লোকজন সময় নষ্ট করে, তাদের ইন্টারনেটের মানে এমবি নষ্ট করে এই সমস্ত ভিডিও দেখছে। এখন আবার নতুন শুরু করছে কুরবানি ঈদ নিয়ে, নতুন লাফাঙ্গাগিরি শুরু করছে। কুরবানি ঈদ আসতেছে, আরে বাবা কুরবানি ঈদ আসতেছে আমরা জানি, মে মাসটা এখনো আসেও নাই, মে মাসের পরে জুন মাসে গিয়ে কুরবানি ঈদ এই শুরু হয়েছে। কুরবানি ঈদ উপলক্ষে আমরা কি করতেছি, কি প্ল্যানিং করতেছি আপনাদেরকে জানাবো। কুরবানি ঈদ উপলক্ষে আমরা ঘরের ফার্নিচার চেঞ্জ করতেছি, লুক চেঞ্জ করতেছি। কুরবানি ঈদে আমরা কি কিনবো, মানে একটা নতুন নাটক। মাঝখানে শুরু হয়েছিল পরকীয়া নিয়ে শুরু করছিল নতুন কাহিনী, এখন আবার এই কুরবানি ঈদের কাহিনী চলতেছে। আর ওইদিকে শারমিনকে ধরে মনে হয় 2 গালে 2টা চট দেই। একদিন পুরা শাড়ি টাড়ি পরে একদম গলা টলা দেখায় বের হয়ে যেতেছে, আর আরেক দিন হচ্ছে একদম মানে বোরখা টোরখা পরে এত হুজুর। আসলে কি জানেন, যেদিন ও ওই যে কাপড় চোপড় মানে এই বোরখা পরে বের হয় না, সেদিন ওর আসলে পরার কোনো কাপড় থাকে না, এই জন্য বোরখাটা পরে বের হয়ে যায়। আর যেদিন ও মোটামুটি দেখে যে না একটু শাড়ি টাড়ি পরবো, সেদিন আর ঘোমটা দেওয়ার কথা ওর মনে থাকে না। ওরা আসলে বললাম না, ওরা আসলে মন থেকে কেউই পর্দা করে না, শুধুমাত্র দর্শকদের কাছে ওদের ইমেজ রক্ষার জন্য। ওরা তো নোংরা, ওরা জানে দর্শকদের চোখে ওরা নোংরা। তো সেই নোংরামিটাকে কিছুটা ওই দেওয়ার জন্য, কি বলে এটাকে, কি বলবো এটাকে, দূর ভুলেও গেলাম, ওই নোংরাটাকে আসলে ঢাকা দেওয়ার জন্য, কভার করার জন্য ওরা করে কি পর্দার সাহায্য নেয়। পর্দা করলে লোকজন একটু পছন্দ করে, লোকজন একটু ভালো বলে। কিন্তু বিশ্বাস করেন, আপনারা ওদেরকে গিয়ে দেখেন, ওরা কেউ পর্দা করে না, ওরা শুধু ক্যামেরার সামনে মাথায় ঘোমটা দিয়ে আসে। ইভেন ওরা যে বাইরে যায় সেখানেও ওরা পর্দা করে না। এটা আপনারা যদি পরীক্ষা করতে চান, হুটহাট করে ওদের চেক করেন, দেখবেন। বাইরে গেলে লাগাই যায়, কারণ ওরা মনে করে বাইরে হিজাব লাগাই গেলেই মনে হয় পর্দা। আবার দেখেন যে ছেলে পুরুষদের সামনে, ওই যে আরিফের সামনে, বাবুর সামনে, এদের কিন্তু একদম চুল খোলা, মানে কি তিশা তো রীতিমতো লুঙ্গি প্যান্ট পরে ওদের সামনে থাকে, পর্দা তো তখন ধারে কাছে থাকে না, এমন একটা অবস্থা। অন্যদিকে আমাদের নিশি যে কি পরিমাণে অসভ্য একটা মেয়ে, সত্যি কথা। মানে এত একটা বিশ্রী চেহারা নিয়ে, একটা আগলি চেহারা নিয়ে ওকে দেখলে আমার এখন নোংরা মনে হয়, বর্ষা চৌধুরী মনে হয়, ঠিক আছে। একটা আগলি চেহারা নিয়ে প্রতিদিন ভোলা একটা কান্নার মুখ নিয়ে বসে যায়। দেশে আসতেছে, তার মা নাই, তার খুব খারাপ লাগছে, কিন্তু সবই করতেছে। বিয়েতে যাচ্ছে, আপনার ওই লঙ্কা ওই ঘুরে আসলো, সব করতেছে, সেখানে কিন্তু সব হাসি খুশি। কিন্তু যেই ক্যামেরার সামনে বসে, তখনই ওর চেহারাটা ভালা করে ওকে বুঝাইতে হয় যে ওর শূন্যতা, ওর কিছু নাই। মানে এত নাটকবাজ একটা মহিলা, চিন্তা করে দেখেন। এবং প্রতিবার দেশে যাওয়ার আগে সে যে ভাড়া টাকা দিয়ে যায়, সেই ভাড়ার টাকাটা কিন্তু সে সুদে আসলে উঠায় নেয়। এখন এই যে মানুষের কাছ থেকে অর্ডার নিবে কাপড় চোপড়, এগুলি নিয়ে এসে দেশে যাবে, টাকাগুলি উসুল করবে, আবার দেশ থেকে কিছু সালোয়ার কামিজ নিয়ে আসবে, এখানে এসে বিক্রি করবে। এর আগে গুড় নিয়ে গেছিল, বিক্রি করে। মানে প্রচণ্ড রকম হিসাবে, প্রচণ্ড রকম মাথার মধ্যে মানে খেলা খেলে ওর। তো দর্শক আপুরা ভাইয়ারা, দর্শক বলবো, আপুরা ভাইয়ারা বলবো, সবই বলতে পারি। তো আজকে আর বেশিক্ষণ ভিডিওটা গড়াবো না। এরপরে যদি নতুন কোনো টপিকস আসে, আমার কাছে মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, এবং যারা প্রতিনিয়ত লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকেও মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।